ওকে, নিউমেরিক্যাল মেথডের প্রথম ক্লাসে আপনাদের স্বাগতম। এটার কোড দুই ধরনের হইতে পারে, সিএসসি 1031 অথবা আরেকটা হতে পারে সিএসসি 261। একটা ওল্ড সিলেবাস এবং আরেকটা নিউ সিলেবাস। আমাদের ক্লাসের অ্যাপ্রোচটা মূলত এরকম হবে যে আমি প্রতিদিন ভিডিও রেকর্ড করে আপনাদের শুনতে দিব এবং তারপরে আপনাদের গুগল ক্লাসরুমে আপনারা প্রশ্ন করবেন, অথবা আমি এখানে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা লাইভ আমাকে মুখে প্রশ্ন করতে পারবেন। তো সেটা খুবই শর্ট সময়ের জন্য কোশ্চেন অ্যান্সার হবে। তো আমরা ডিসকাস শুরু করি। এখানে যে বইটা আমরা ফলো করব, যদিও এটা আসলে আপনাদের কেনার প্রয়োজন নাই, স্লাইড টাইড এবং রিকোয়ার্ড চ্যাপ্টারগুলো আপনার গুগল ক্লাসরুমে দেওয়া আছে। বইটার নাম হচ্ছে নিউমেরিক্যাল মেথডস ফর ইঞ্জিনিয়ার্স বাই স্টিভেন সি চাপরা অ্যান্ড রেমন পি ক্যানালে। এখন ওয়াই নিউমেরিক্যাল মেথড? নিউমেরিক্যাল মেথড আসলে কোনো কম্পিউটার সায়েন্সের কোর্স না, এটা আসলে সব ইঞ্জিনিয়ারের জানা লাগে। সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হোক, সিভিল ইঞ্জিনিয়ারের আরও বেশি জানা লাগে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সবারই এটা জানা লাগে। এবং এটা আসলে অনেক পুরানো একটা সাবজেক্ট। যখন কম্পিউটার কেবল চালু হয়েছে তখন থেকে এটা ছিল। তাই জন্য এই সাবজেক্টটা যে খুব কঠিন ওই সেন্সে আসলে না, অ্যালগোরিদমের চেয়ে অ্যালগোরিদমগুলো অনেক সহজ। এখন ধরা যাক যে আমরা প্রথম যদি ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করি, যে ইন্টিগ্রেশনে কিভাবে আমরা নিউমেরিক্যাল মেথড অ্যাপ্লাই করতে পারি। স্যার, জিনিসটা হচ্ছে কি যে নট অল প্রবলেমস ক্যান বি সলভড অ্যানালাইটিক্যালি সূত্র দিয়ে ডিরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড সব প্রবলেমকে সলভ করা যায় না। সো টু সলভ দিস ব্রুট ফোর্স সেই জন্য আমাদের সেই সব প্রবলেম সলভ করার জন্য আমরা কম্পিউটারে যে ব্রুট ফোর্স পাওয়ারটা আছে সেটাকে ব্যবহার করতে পারি। দিস স্ট্র্যাটেজি ইজ কল্ড নিউমেরিক্যাল মেথড। ঠিক আছে, খুব সিম্পল একটা ডেফিনেশন দিলাম যে আমরা যখন ডিরেক্ট কোনো প্রবলেম সলভ করতে পারি না, তখন কম্পিউটারের ব্রুট ফোর্সটাকে কাজে লাগায় আমরা সেই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি। এটাকেই আমরা আসলে বলি হচ্ছে নিউমেরিক্যাল মেথড। ব্রুট ফোর্সটা কেন আসছে সেটাই বলতেছি, যে এটা কিন্তু কঠিন কিছু না, জাস্ট আমরা ব্রুট ফোর্সকে কাজে লাগায় সলভ করব। যেমন এখানে একটা খুব মজার গল্প, যেটা আমাকে অনেক আগে কায়াকুব স্যার আমাদের শোনাইছিলেন। হোয়াট ইজ ব্রুট ফোর্স? যে এক বাবা আর ছেলে গরুর হাটে গেছে। তো বাবা গরুর মাথা গুনতে পারতেছে না, গুনে টুনে মানে কয়টা গরু হাটে সেটা বের করার চেষ্টা করতেছে। তো অনেকক্ষণ চেষ্টা করে হাল ছেড়ে দিছে। তখন ছেলে তো অত উপরে গরুর মাথা গোনার অবস্থা তার নাই, হাইট অনেক কম। তো ছেলেকে বাবা বলছে, হাটে কতগুলো গরু আছে কে জানে? তো ছেলে তখন একটু গুনে টুনে বললো, বাবা হাটে তো 3000 গরু আছে। বাবা বলে, কিভাবে বুঝলি? বলে, এই তো গরুর পা গুলা গুনলাম, তারপরে 4 দিয়ে ভাগ করলাম। এখন এটা অবশ্যই একটা অবাস্তব গল্প, কিন্তু এটার মূল মন্ত্রটা হচ্ছে যে আপনার ক্ষমতা যদি অনেক বেশি হয়, আপনার ক্যালকুলেশন পাওয়ার যদি অনেক বেশি হয়, তাহলে আপনি একটা সহজ প্রবলেমকে কঠিনভাবে সলভ করতে পারবেন। এবং এখানে এই কঠিনটা কিন্তু ঠিক চিন্তার কাঠিন্য না, এটা হচ্ছে ক্যালকুলেশনের কাঠিন্য। যে গরু সরাসরি গোনা তো অনেক সহজ ছিল, তার চেয়ে 4 গুণ বেশি পা গুনে আবার সেটাকে 4 দিয়ে ভাগ করাটা অনেক কঠিন ছিল। কিন্তু ছেলের জন্য এটা লজিক্যাল ছিল, কারণ তার হাইট যেহেতু কম, সে তো পা গুলো হয়তো দেখতে পাবে, কিন্তু মাথা তো দেখতে পাবে না। এইখানে যে ছবিটা আছে এটা হচ্ছে এরকম যে আমরা কি করি, আমরা যখন একটা কার্ভের আন্ডারের এরিয়া বের করতে দেওয়া হয় আমরা ইন্টিগ্রেশন করি। কিন্তু ইন্টিগ্রেশনের সমস্যা হলো যে সব ধরনের কার্ভের ইন্টিগ্রেশন বের করাটা সহজ না। আবার অনেক ধরনের কার্ভের ইন্টিগ্রেশনই হয় না। কাজেই কার্ভের আন্ডারের এরিয়া সবসময় যে আপনি ইন্টিগ্রেশন করে বের করতে পারবেন তা না। কিন্তু ইন্টিগ্রেশনের সেই যে আমরা এফ এক্স ইন্টু ডিএক্সকে যে ইন্টিগ্রেশনটা করি,
সেখানে আসলে বেসিক আইডিয়াটা কি, যে আমরা কার্ভের আন্ডার এরিয়াটাকে ছোট ছোট অনেকগুলো রেক্ট্যাঙ্গেল হিসেবে চিন্তা করি, খুব ছোট ছোট, এবং তারপরে সেই রেক্ট্যাঙ্গেলগুলো যোগ করে আমরা কার্ভের আন্ডারের এরিয়াটা পেয়ে যাই। এবং এটা যেহেতু আমাদের পক্ষে খাতা কলমে করা সম্ভব না, কাজে আমরা ইন্টিগ্রেশনের সাহায্য নিই। কিন্তু কম্পিউটারের সুবিধা হচ্ছে কি, আপনি যদি কার্ভের আন্ডারের এরিয়াটাকে 1 লক্ষ ছোট ছোট রেক্ট্যাঙ্গেলও ভাগ করেন, তারপরেও সে খুব সহজেই কার্ভের আন্ডারের এরিয়াটা বের করে ফেলতে পারবে, জাস্ট একটা ফর লুপ চালায় সবগুলো রেক্ট্যাঙ্গেলের যোগফল বের করে। কাজে আমি কিন্তু ইন্টিগ্রেশনের কোনো থিওরি না জেনে জাস্ট কম্পিউটারের ব্রুট পাওয়ারটাকে ইউজ করে আমি কিন্তু একটা কার্ভের আন্ডারের এরিয়া বের করতে পারলাম। দিস ইজ অলসো এ নিউমেরিক্যাল মেথড। নাও আরো কিছু উদাহরণ দেখি। এখানে দেখেন, নর্মালি আমরা কি করি, ধরা যাক যে 20কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, এটা আমরা কি করি, এরকম দেখি যে কয়বার যায়, 6 বার যায়, 3 6 18, তারপরে অবশিষ্ট থাকে কত, 2। এভাবে আমাদের অ্যাপ্রোচটা হয়, যে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে যখন আমরা মানুষের মতো করে ভাগ করি তখন এইভাবে করে থাকি। কিন্তু কম্পিউটারের যেহেতু অনেক পাওয়ার, কাজে আমরা এই একই কাজ কম্পিউটারের মাধ্যমে করাইতে পারি এইভাবে। দেখেন, পরে 20 নিচে 3, তাহলে 20 থেকে 3 বিয়োগ হয়ে কত হইলো, 17। যেহেতু আমি 3 দিয়ে ভাগ করতেছি, সেজন্য আমি কি করতেছি, 20কে 3 দিয়ে ভাগ করতেছি, কাজে 20-এর থেকে আমি 3 বিয়োগ করতে থাকলাম। প্রথমে 3 বিয়োগ করলাম হলো 17, আবার 3 বিয়োগ করলাম হইলো 14, আবার 3 বিয়োগ করলাম হইলো 11, আবার 3 বিয়োগ করলাম হইলো 8, আবার 3 বিয়োগ করলাম হইলো 5, আবার 3 বিয়োগ করলাম হইলো 2। আর বিয়োগ করা যাবে না 3, কারণ যেটা পাওয়া গেছে এটা 3-এর চেয়েও ছোট। কাজে এখন এই যে 2 বাকি রইল, কাজে এইটাই হচ্ছে কি অবশিষ্ট। আর 3 আমি কয়বার বিয়োগ করতে পারছি, 1 2 3 4 5 6। কাজে যেহেতু 6 বার বিয়োগ করতে পারছি, কাজেই ভাগফল হচ্ছে 6। এই জিনিসটা হঠাৎ করে একটু অদ্ভুত লাগলেও এটা আসলে পসিবল করা, ঠিক আছে। মানে যেহেতু কম্পিউটার এত পাওয়ারফুল, কাজে এই প্রক্রিয়ায় আমরা চাইলে অনেক ক্ষেত্রেই বিয়োগের মাধ্যমে ভাগের কাজটা করে ফেলতে পারি। This can also be called a sort of numerical method, যে আমি বিয়োগের মাধ্যমে ভাগের কাজটা করে ফেললাম। আর কোথায় নিউমেরিক্যাল মেথড লাগে, ঠিক আছে, এগুলো তো একটু নন সিরিয়াস এক্সাম্পল দেখলাম, ফানি এক্সাম্পল। যেমন ধরা যাক আমাদের যদি 2x + 5 = 7, এই ইকুয়েশনের রুটের মান বের করতে হয়, তাহলে আমি এখান থেকে খুব সহজেই x এর মান পেয়ে যাব। 2x = হবে 2, তার থেকে x এর মান হবে 1। যদি ডিগ্রি আর একটু বাড়ায় দেওয়া হয়, x² + bx + c = 0, তাহলেও আমার ফর্মুলা আছে, আমরা জানি x = -b ± √b² - 4ac / 2a। কিন্তু এছাড়া এইখানে দেখেন যে যদি পাওয়ারটা কিউব হয়ে যায়, x³ + bx² + cx + d, তখনও এরকম একটা ফর্মুলা আছে, কিন্তু সেটা মনে না থাকলেই বা না দেখলেই ভালো ছিল। আর পাওয়ার যদি এর চাইতেও বেশি হয়, যদি পাওয়ার 4 5 হয়, তখন আসলে কোনো থিওরিটিক্যাল মেথড ওভাবে পাওয়া সম্ভব না, বা 2-1টা থাকলে সেগুলোও খুব কঠিন। তার মানে কি, তখন আসলে নিউমেরিক্যালি মেথডটি একমাত্র ভরসা। কাজেই রুট ফাইন্ডিং এর ক্ষেত্রেও নিউমেরিক্যাল মেথডটা খুবই কাজে লাগে এবং অনেক ক্ষেত্রে একমাত্র ভরসা। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা নিউমেরিক্যাল মেথড রিলেটেড 2টা টার্ম একটু আলোচনা করব, তারপরে আজকের ক্লাস শেষ। একটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগারস। এখন সিগনিফিক্যান্ট ফিগারস জিনিসটা কি, এখানে দেখেন লেখা আছে, তার নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগারস ইন্ডিকেটস প্রিসিশন. Significant digits of a number are those that can be used with confidence, the number of certain digits plus one estimated digit. And precision মানে কি, যে আপনি কতটা নির্দিষ্ট হইতে পারতেছেন, কতটা প্রিসাইজ হইতে পারতেছেন, ঠিক আছে। যেমন ধরো দেখ, আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে বাংলাদেশের রাজধানী কি, আপনি বলেন ঢাকা, একটা ধমক দিল, আপনি বলেন চিটাগাং, আবার ধমক দিল, তখন বলেন ঢাকা। তখন আপনাকে সে যে কথাটা বলবে সেটা বি প্রিসাইজ,
এরকম মানে নিউমারিক ভ্যালুর ক্ষেত্রে প্রিসিশনটা হচ্ছে যে আসলে কত ডিজিট পর্যন্ত কারেক্ট বা প্রায় কারেক্ট, ঠিক আছে? এবং এটাকে আসলে অনেকভাবে এক্সপ্লেন করা যায়। তো আমরা এখানে একটু দেখি অনেক অ্যাঙ্গেলে। যেমন এখানে দেখেন এই পাশের ছবিতে আমাদের দুইটা, একটা স্পিডোমিটার এবং একটা অডোমিটার দেখানো হয়েছে। এখন স্পিডোমিটারটা হচ্ছে যেটা দিয়ে গাড়ির স্পিড মাপা যায়, আর অডোমিটারটা হচ্ছে যেটা দিয়ে গাড়ি কত দূর গেছে সেই জিনিসটা দেখা যায়। এখন এখানে দেখেন এই স্পিডোমিটারটার কত সিগনিফিকেন্ট ডিজিট আছে সেটা দেখার জন্য রিডিংটা দেখেন। এই অংশটা বড় করে দেখানো হয়েছে, তারপরে কিন্তু আপনি শিওর হইতে পারতেছেন না এটা যেহেতু 40, এটা যেহেতু 50, 60, কাজে এটা হচ্ছে মাঝখানে, এটা হচ্ছে 50, ঠিক আছে? 50, তাহলে তার আগেরটা 49, কিন্তু এই কাটাটা তারও একটু কম মনে হচ্ছে। কাজে এটা কি হইতে পারে আপনি ধারণা করতে পারেন যে এটা হচ্ছে 48.8 এই রিডিংটা, অথবা 48.9 এই টাইপের কিছু হবে। অর্থাৎ দুইটা ডিজিট 4 আর 8 এই দুইটা শিওর, কিন্তু থার্ড ডিজিটটা আসলে একটু আনশিওর। তো সিগনিফিকেন্ট ডিজিটে কি বলছে, যেগুলো কনফিডেন্সের সাথে ব্যবহার করতেছে, এবং আরেকটা এস্টিমেটেড ডিজিট, অর্থাৎ দুইটা সার্টেইন এবং একটা হচ্ছে এস্টিমেটেড। কাজে এখানে টোটাল সিগনিফিকেন্ট ডিজিট কয়টা হচ্ছে? 3টা। কারণ 4 আর 8 এটা তো আপনি শিওর, তারপরে থার্ড ডিজিটটা নিয়ে আপনি শিওর না যে 8 হবে না 9 হবে, এটা নিয়ে আপনার একটু কনফিউশন আছে। তো যখনই কনফিউশন থাকলে একটা ডিজিট নিয়ে আপনি থেমে গেলেন, কিন্তু তার মানে হচ্ছে যে এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 3। এরপরে অডোমিটার যেটা আছে, এটা আসলে সবাই ভুল করে। অডোমিটারটার সিগনিফিকেন্ট ডিজিট কয়টা আপনি একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন। রিডিংটা দেখেন 87324 এই পর্যন্ত, ঠিক আছে? 87324, তারপরে দেখেন 4 চলে গেছে, 5 আসতেছে, কাজে তারপরে হচ্ছে 87324 এর পরে 4 আসবেই, কিন্তু 5 যেহেতু এখনো আসে নাই, কাজে তারপরে এটা আসলে শুধু 5 হবে না, এটা 0.5 হবে আসলে। কাজে 87324.5 পয়েন্টটা দিতে আমি ভুলে গেছি, অথবা 0.6, যেহেতু 4 চলে গেছে 5 আসতেছে এখনো আসে নাই, কাজে ভ্যালুটা কি হবে? 4 থেকে 4 এর মধ্যে কিছু হবে। কাজে রিডিংটা হবে হলো 87324.5 অথবা 0.6। তাহলে এখানে 6টা ডিজিট তো আমার পক্ষে কনফার্ম, এবং এই রেড ডিজিট যেটা 0.5 বা 0.6 সেটা আসলে ঠিক শিওর না। কাজে এই যেটা শিওর না, এটা কি এটা কেন বলতেছি? এস্টিমেটেড। কাজে 6টা সার্টেইন এবং একটা এস্টিমেটেড, কাজে টোটাল সিগনিফিকেন্ট ডিজিট কয়টা? 7টা। এখন এটা সবাই কেন ভুল করে? কারণ এখানে ভিজুয়ালি দেখা যাচ্ছে 6টা ডিজিট, কেউ চিন্তা করে না যে যতগুলো ডিজিট দেখা যাচ্ছে সিগনিফিকেন্ট ডিজিটের সংখ্যা তার থেকে বেশিও হইতে পারে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হইল। এখন এটা যেহেতু একটা অ্যানালগ অডোমিটার, কাজে আমি এরকম বলতে পারতেছি, কিন্তু ডিজিটাল হলে কিন্তু আর এই আনসার্টিনিটা থাকতো না, কারণ অ্যানালগ অডোমিটারটা ঘুরে, ডিজিটাল অডোমিটার কিন্তু এভাবে ঘুরে না, শর্ট করে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এরপরে আরো কিছু সিগনিফিকেন্ট ফিগারের অনেকগুলো অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে আমরা যেটা দেখলাম যে যেটার মাধ্যমে মাপা হচ্ছে তার কি অবস্থা, ঠিক আছে? যেমন ধরা যাক একটা লাঠির দৈর্ঘ্য যদি ফিতা দিয়ে মাপা হয়, তার সিগনিফিকেন্ট ফিগার একরকম হবে, আবার যদি স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপা হয় তাহলে আরেক রকম হবে। এখানে ব্যাপারটা এরকম। আচ্ছা, তারপরে এখানে দেখেন আরেকটা বলতেছে যে সিগনিফিকেন্ট ফিগার্স 0.001845। এইটাকে আমি আসলে, এইটা হলো কম্পিউটারে যেটাকে এইভাবে লেখা হয়, এটা একটা, বা ক্যালকুলেটারে যেটাকে আমরা সাইন্টিফিক নোটেশন বলি, যে 0.001845 এটাকে আসলে লেখা হবে হলো 0.1845 ইন্টু 10⁻⁻²। 0.000185 এটাকে লেখা হলো 0.1845 ইন্টু 10⁻⁻3। 0.000185 এটাকে লেখা হলো 0.1845 ইন্টু 10⁻⁻4। এখন তাহলে ব্যাপারটা কি হইলো? তিনটারই কিন্তু প্রথম অংশটাই, যে সাদা অংশটা, এটাকে বলা হলো ম্যান্টিসা। এখানে কিন্তু 4টা ডিজিট আছে, 1845। কাজে ম্যান্টিসাসের ডিজিট যেহেতু 4টা, কাজে এটার সিগনিফিকেন্ট ফিগারও হচ্ছে কয়টা? 4টা। যদিও এখানে দেখে মনে হচ্ছে যে সিগনিফিকেন্ট ডিজিট আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু আসলে তা না, যেহেতু ম্যান্টিসাতে 4টা দিয়ে হয়ে যাচ্ছে, বাকি লিডিং জিরোগুলো তো আসলে এক্সপোনেন্ট পার্টেই কন্ট্রোল হচ্ছে, কাজেই ওগুলাকে সিগনিফিকেন্ট ডিজিটের মধ্যে ধরা যাবে না। যখন আপনি এরকম ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনের কথা চিন্তা করবেন, তখন আসলে ওই ম্যান্টিসাতে কতগুলো ডিজিট আছে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই কাজে ফ্লোটিং পয়েন্ট অঙ্কে আমরা যখন এরকম প্রথমে একটা 1-এর থেকে ছোট ভ্যালু এবং তারপর একটা 10-এর পাওয়ার ওইভাবে লিখি, তখন এই প্রথম অংশটাকে বলা হয় হচ্ছে ম্যান্টিসা। এর কোনো লিডিং জিরো থাকে না দশমিকের পরে,
আর পরের অংশটা হচ্ছে যেরকম -2 -3 -4, এটা হচ্ছে একটা এক্সপোনেন্ট। যেহেতু এক্সপোনেন্টেরটা অলওয়েজ 10-এর পাওয়ার, কাজে 10 তো আর স্টোর করার দরকার হয় না। কাজে এই অ্যাঙ্গেল থেকে যে কম্পিউটারে কিভাবে ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোরড হবে, সেই অ্যাঙ্গেল থেকে এই 3টা ডিজিটেরই সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 4। এখন আরেকটা যদি আমরা দেখি, 4.53 × 10⁴, এটা একটা ভ্যালু, আবার হচ্ছে 4.530 × 10⁴, আবার হচ্ছে 4.5300 × 10⁴। এই একই ভ্যালুকে নানাভাবে লেখার মানে কি? 4.53 লেখা মানে হলো যে আমি ক্যালকুলেশনটা মোটামুটি এমন অ্যাকুরেট রাখি যে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত চেক হবে, স্টোর হবে। 4.530 এটা লেখা মানে হলো যে আমি দশমিকের পরে 3 ঘর পর্যন্ত স্টোর করি। এটা 0 আসছে কারণ এখানে আসলে কোনো ভ্যালু নাই, তার মানে এই না যে এই ডিজিটটা আমি ইগনোর করতেছি। একইভাবে 4.5300 মানে হলো যে আমি আরো বেশি অ্যাকুরেট, আমি এমনভাবে ক্যালকুলেশন করি যাতে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত আমি চেক করতে, মানে স্টোর করতে পারি, এতটা অ্যাকুরেসির সাথে। কাজে এটার সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 3, এটার হচ্ছে 4 এবং এটার হচ্ছে 5। এখন হলো হোয়াট ডাজ সিজিপিএ 3.50 মিন, ওয়াই নট 3.5? এটা হচ্ছে যে সিজিপিএ 3.50, এটা লেখা মানে হচ্ছে, কেন 3.5 লিখি না? 3.50 লেখা মানে হচ্ছে যে আমরা সিজিপিএ যখন তুলনা করি বা স্টোর করি, তখন আমরা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত দাম দিই। এই কারণে এটাকে 3.5 না লিখে 3.50 লেখা হয়েছে। কাজে এখানে টোটাল সিগনিফিকেন্ট ডিজিট কত? দশমিকের আগে একটা, পরে দুটা, টোটাল 3টা। এই জন্য আমরা 3.5 লিখি না, কারণ সিগনিফিকেন্ট সিজিপিএর ক্ষেত্রে আমরা দশমিকের পরে তো 1 ঘর পর্যন্ত দেখি না, 2 ঘর পর্যন্ত দেখি। এবং গোল্ড মেডেলের জন্য 3 ঘর পর্যন্ত দেখা হয়। কনভোকেশনে যে গোল্ড মেডেল দেওয়া হয়, সেখানে দুইজনের প্রার্থী ডিফারেন্সিয়েট করার জন্য 3 ঘর পর্যন্ত দেখা হয়। তারপরে যেটা বলছে, হোয়াট ইজ দ্য প্রবলেম অফ সেইং দ্যাট মাই হাইট ইজ 5.98775 ফিট? এরকম লেখার সমস্যাটা কি? লেখার সমস্যাটা হচ্ছে যে আমরা যেভাবে হাইট মাপি, তাতে করে এত অ্যাকুরেটলি এত ঘর পর্যন্ত আমার পক্ষে নিজের হাইট বলা সম্ভব না। আপনি যতই চেষ্টা করেন, কোনোভাবেই সম্ভব না। এই জন্য এটা হচ্ছে, এটা বলার একটা প্রবলেম। এরকম পরীক্ষা একটা সিনারিও দিয়ে বলা হইতে পারে যে এটা লিখলে সমস্যা কি। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন। এখন প্রিসিশন কাকে বলে? the degree in which the measured values agree with each other, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে প্রিসিশন। এবং আমাদের লাইফে প্রিসিশনের গুরুত্ব খুবই বেশি, ঠিক আছে? যেমন ধরা যাক যে নির্বাচন যখন হয়, তখন কিন্তু আমরা আসলে অ্যাকিউরেসি মেজার করি না, আমরা মেজার করি হলো প্রিসিশন। যে লোকজন কতজন একই মত ধারণ করে, যত বেশি লোক একজনের পক্ষে ভোট দিবে সেই কি জিতে, ঠিক আছে? কাজে নির্বাচন হচ্ছে সর্ট অফ প্রিসিশন মেজারমেন্ট, নট অ্যাকিউরেসি মেজারমেন্ট। কারণ ভালো প্রার্থী হইলে যে জিতবে তা তো না, অমুককে জিততেই হবে এরকম কোনো ক্রাইটেরিয়া আসলে নাই। নির্বাচনে ভালোর জয় হয় না, যার পক্ষে বেশি লোক থাকে তার জয় হয়, ঠিক আছে? সেজন্য নির্বাচনটা হচ্ছে একটা প্রিসিশন। বা ধরা যাক আমি আপনাদের জিজ্ঞেস করলাম যে বাংলাদেশের রাজধানী কি, আপনারা সবাই উত্তর দিলেন চিটাগাং। দ্যাট মিনস যে আপনাদের উত্তরটা প্রিসাইজ, আপনাদের প্রিসিশনটা হাই। কারণ উত্তরটা ভুল সেটা ঠিক আছে, অ্যাকুরেসি হতো 0, কিন্তু আপনাদের উত্তরটা প্রিসাইজ। কাজে প্রিসিশন আর অ্যাকুরেসি সেম না। আবার এখানে দেখেন একটা ছবি দেওয়া হয়েছে যে একটা গাড়ির একটা চাকা পাংচার হয়ে গেছে। এটাও সর্ট অফ প্রিসিশন। কোনো এক ইউনিভার্সিটির একবার ছাত্ররা একটা পরীক্ষা মিস করলো, তখন 3 জনে একসাথে গিয়ে টিচারকে বললো, স্যার আমরা তো একটা গাড়ি করে আসতেছিলাম, চাকা পাংচার হয়ে যায়, পৌঁছাইতে পারি নাই। তখন টিচার 3 জনকে 3 কর্নারে বসায় লিখতে দিল কোন চাকা পাংচার হয়েছিল, এবং তারা 3 জনের সেম অ্যান্সার দেয় নাই। ফলে কি হয়েছে যে টিচার বুঝে গেছে যে তারা আসলে চাপাবাজি করছে। আর এখানে কিন্তু টিচার আসলে প্রিসিশনের হেল্প নিচ্ছে, যে অ্যাকুরেসি না। কারণ টিচার তো জানতো না এরা আসলে সত্যি কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে।
আর কোনো সাক্ষী তো নাই, কিন্তু সে জাস্ট প্রিসিশনের সাহায্য নিয়ে তিনজন একই উত্তর দেয় কিনা এই ট্রিক্সটা খাটায় সে আসলে কি করলো, বুঝে ফেললো যে স্টুডেন্টরা মিথ্যা কথা বলছে। এখন এখানে অ্যাকুরেসি বোঝানোর তো কোনো উদাহরণ আমরা দিলাম না। ধরা যাক আমি আপনাদের উত্তর রিপ্লাই দিলাম, যে জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়ার রাজধানী কি, আপনারা সবাই বললেন দিল্লি, তার মানে হচ্ছে আপনাদের অ্যাকুরেসিটা 100%, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই বইয়ের এই ছবিটা দেখি, এটা হচ্ছে একটা যে রুমের মধ্যে আমরা থ্রো করি না ডার্ট বোর্ড, অথবা একটা শুটিং কমপ্লেক্সের শুটিং রেঞ্জে যে গুলি করা হয়, সেটাও চিন্তা করতে পারেন। এই ছবিটা দেখেন, এই নিচের দিকে বলছে কি ইনক্রিজিং প্রিসিশন, আর ডান দিকে বলছে কি ইনক্রিজিং অ্যাকুরেসি। জিনিসটা কেমন, যে এখানে দেখেন, এখানে যদি দেখেন যে নিচের দিকে সি চিত্রটা, যে টার্গেটগুলো সব একই জায়গায় লাগছে, সেন্টারে লাগে নাই কিন্তু কাছাকাছি লাগছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে লোকটার এইম ভালো, কারণ নাহলে সব একই জায়গায় লাগতো না। কারণ যেহেতু সবগুলো একই জায়গায় বা কাছাকাছি আছে, সেজন্য এই ছবিটার প্রিসিশন হচ্ছে হাই, এই প্যাটার্নটা। কিন্তু যেহেতু এরা সেন্টার থেকে দূরে, কাজে অ্যাকিউরেসি হচ্ছে লো। আমার টার্গেট তো হচ্ছে সেন্টারে হিট করা, সেটা থেকে দূরে হিট করা, মানে আমার অ্যাকিউরেসি লো। কিন্তু এই সিচুয়েশনটা কখন হয়, যে হয়তো তার এইম ভালো কিন্তু বন্দুকে কোনো সমস্যা থাকে, কি হচ্ছে সেন্টারে না গিয়ে এটা অন্য কোনো একটা জায়গায় হিট করতেছে। আর এটা হচ্ছে ইনক্রিজিং প্রিসিশন কিন্তু অ্যাকিউরেসি কম। এখন উপরের এই চিত্রটা দেখেন, এখানে তো পয়েন্টগুলো সব দূরে দূরে আছে, অর্থাৎ একটা আরেকটার সাথে কোনো মিল নাই, কাজে এক্ষেত্রে হচ্ছে প্রিসিশন লো, আর অ্যাকিউরেসিও লো, কারণ এটা সেন্টারের ধারে পাশে খুব একটা কেউ নাই। এখন ডি চিত্রটা দেখেন, এখানে সবগুলা খুব কাছাকাছি আছে, কাজে প্রিসিশন হাই, এবং সবগুলা সেন্টারের কাছাকাছি, কাজে অ্যাকিউরেসিও হাই। কিন্তু এইখানে সমস্যা হচ্ছে উপরের চিত্রটা নিয়ে। এই চিত্রটায় দেখেন যে এগুলো সব ছড়ায় ছিটায় আছে, সেন্টারে একটা আছে, এরা বলতেছে যে এইটার অ্যাকিউরেসি হাই, প্রিসিশন লো। এখন প্রিসিশন লো, এটার সাথে আমি একমত, কারণ পয়েন্টগুলা কাছাকাছি নয়, অনেক দূরে দূরে আছে, প্রিসিশন থাকলে এগুলা কাছাকাছি থাকতো। কিন্তু অ্যাকিউরেসি হাই, এর লজিকটা এরা বলতেছে আসলে যে এই সবগুলো পয়েন্টের কোঅর্ডিনেটর যদি আপনি অ্যাভারেজ নেন, এক্স কোঅর্ডিনেটর অ্যাভারেজ, ওয়াই কোঅর্ডিনেটর অ্যাভারেজ, তাইলে দেখা যাবে যে এটা সেন্টারের কাছাকাছি আসতেছে। এই লজিকটা আমি মানতে রাজি না, ঠিক আছে? এরা এই লজিকে বলতেছে যে এটার অ্যাকিউরেসি হাই, কারণ পয়েন্টগুলোর কোঅর্ডিনেটর অ্যাভারেজটা সেন্টারে, কাজে এইটা আমি মানি না। আচ্ছা, এরপরে লাস্টেরটা হচ্ছে, আচ্ছা এই লাস্টেরটা তো হয়ে গেল। কাজে এখানে আরেকটা উদাহরণ আছে প্রিসিশনের, যেখানে দেখেন যে চারজন নাচতেছে, আর যদি ভিডিও হইতো, কিন্তু আপনি যদি ভিডিওর সাউন্ড শুনতে না পাইতেন, এখন এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে কি তারা একই সাথে নাচতেছে, অর্থাৎ তাদের মধ্যে মিল আছে, তার হাতের পজিশন সেম, কাজে এক্ষেত্রে এই ছবিটার প্রিসিশন হচ্ছে হাই। বা একটা যদি শব্দহীন ভিডিও আপনি পাইতেন, তারা যদি এরকম একই সাথে একই রকম সিকোয়েন্সে সিঙ্ক্রোনাইজেশন মেনটেন করে যদি নাচতে পারতো, তাহলে আপনি বলতেন যে প্রিসিশন হাই। অ্যাকুরেসি চেক করার উপায় নেই, কারণ যেহেতু সাউন্ড নেই, আপনি তো মিউজিক শুনতে পাচ্ছেন না। কিন্তু এরপরে যদি আপনাকে সাউন্ড দিয়ে দেওয়া হয়, এবং তখন দেখেন যে হ্যাঁ সাউন্ডের সাথে সাথে তালে তালে নাচটা হচ্ছে এবং সবাই একইভাবে নাচতেছে, তখন আপনি বলতে পারবেন কি যে এটার অ্যাকুরেসিও হাই এবং প্রিসিশনও হাই। তাহলে এই হচ্ছে অ্যাকুরেসি আর প্রিসিশনের পার্থক্য, এবং স্লাইড আজকের মতো শেষ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ক্লাসরুমে আমি ভিডিওর নিচে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন। সবাইকে ধন্যবাদ।